যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মসনদে বসার ৩ মাসও পূরণ হয়নি। এর মধ্যেই ট্রাম্প নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজপথে নামলেন হাজার হাজার মানুষ। সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে হাজার হাজার জনতা। স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সাথে মিলিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোতে। আয়োজকরা এই বিক্ষোভের নামকরণ করেছে 50501। এর অর্থ হলো ৫০টি রাজ্যে ৫০টি বিক্ষোভ, একটি আন্দোলন। আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের এইসব সিদ্ধান্তগুলো ভালোভাবে নেয়নি দেশের নাগরিকদের একাংশ। মূলত ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, সরকারি চাকরি থেকে ছাঁটাই, তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের স্বীকৃতি না দেওয়া এবং গাজা ও ইউক্রেন নীতির বিরোধিতায় বিক্ষোভ দেখিয়েছেন মার্কিন নাগরিকরা। এমনকি হোয়াইট হাউসের সামনেও স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা। অনেক বিক্ষোভকারীদেরকে ফিলিস্তিনের পতাকা গলায় জড়াতে দেখা গেছে। তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানান। অনেকেই ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগানও দেন। অনেককে আবার ইউক্রেনের পতাকা বহন করতেও দেখা গেছে। তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। 50501 বিক্ষোভের আয়োজকরা পহেলা মে শ্রমিক দিবসে মে ডে স্ট্রং নামক ট্রাম্প বিরোধী পরবর্তী বিক্ষোভের ডাক দিয়েছে। MR আকাশ, আজকাল। ভারতের পূর্বাঞ্চলের ৬০টি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে প্রায় ৫,০০০ কোটি রুপির রেল প্রকল্প হাতে নিয়েছিল ভারত সরকার। কিন্তু শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে প্রকল্পগুলো হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত। এর ফলে অনিশ্চিত হয়ে পড়ল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ৩টি চলমান প্রকল্পের কাজ এবং ৫টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে যাওয়ার তথ্য দেওয়া হয়। দ্য হিন্দু জানিয়েছে, বাংলাদেশ রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামো উন্নত করছে। এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। জানা গেছে, নেপাল ও ভুটানের মাধ্যমে ৩৫০০ থেকে ৪,০০০ কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তাভাবনা করছে ভারত। বিশ্লেষকদের মতে, নেপাল ও ভুটানের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত করার প্রক্রিয়া খুবই জটিল হবে, কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে পারবে ভারত। এরই মধ্যে ভারত ও নেপালের মধ্যে ১৯০ কিলোমিটার রেল লাইন সংযোগ স্থাপনের পুরনো একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে ভারত সরকার। অনেকেই মনে করছেন, ভারতের এই সিদ্ধান্ত ঢাকার প্রতি দিল্লির একটি সুস্পষ্ট বার্তা। ভারত বোঝাতে চাইছে বাংলাদেশকে ছাড়াও তাদের বিকল্প পথ খোলা আছে। অন্যদিকে এটিকে বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধিরও আরও একটি সুযোগ হিসেবে দেখছে অনেকে। ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪০ কোটি, যা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারিত্ব। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বড় প্রকল্পে অর্থায়নের আস্থা হারিয়ে ফেলেছে মোদি সরকার। MR আকাশ, আজকাল। অবশেষে ৮৮ বছর বয়সে জীবন ঘড়ি থামল বিশ্বব্যাপী ১৪০ কোটিরও বেশি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তার।
ভ্যাটিকান জানিয়েছে সোমবার ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান তিনি। পোপ ফ্রান্সিসের জীবন ছিল বৈচিত্র্যময়। 50 বছরের যাজক জীবনে তিনি এমন কিছু কাজ করেছেন যা ছিল পোপদের মধ্যে বিরল। পোপ ফ্রান্সিসের প্রকৃত নাম জর্জ মারিও বার্গলি। তার জন্ম ও বেড়ে ওঠা আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স শহরে। শুনে আশ্চর্যজনক মনে হলেও প্রথম জীবনে মারিও নাইট ক্লাবের বাউন্সার বা দারোয়ান হিসেবে কাজ করতেন। শুধু তাই নয়, অভাবের তাড়নায় পরিচ্ছন্নতা কর্মীর কাজও করেছেন তিনি। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে তাকে পড়াশোনার পাশাপাশি এই ধরনের কাজ করতে হয়েছে। মারিওর জীবনের গতিপথ বদলে যায় 24 বছর বয়সে। জীবনের অর্থ খুঁজতে গভীর আধ্যাত্মিক অনুসন্ধানে নিমগ্ন হন তিনি। এরপর একদিন অচেনা এক পুরোহিতের সাথে তার পরিচয় হলে তিনি তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেই মুহূর্তটি তাকে ধর্মীয় জীবনের পথে হাঁটতে অনুপ্রাণিত করে। এরপর তিনি চিলির একটি যাজক সেমিনারিতে ভর্তি হন এবং যাজক প্রশিক্ষণ শুরু করেন। ধর্মীয় পড়াশোনার পাশাপাশি তিনি দর্শনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং রসায়নবিদ্যা অধ্যয়ন করেন। 2013 সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এবছরের 14 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায়। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। MR আকাশ, আজকাল। কারাগারে বন্দী থাকা কয়েদিকে স্বামী স্ত্রী বা দীর্ঘমেয়াদী সঙ্গীর সাথে একান্ত সময় কাটানোর জন্য সেক্স রুম বা সহবাস কক্ষ চালু করেছে ইতালি। শুক্রবার দেশটির ইতিহাসে মধ্যাঞ্চলীয় উমব্রিয়া অঞ্চলের তেরনি শহরের একটি কারাগারে প্রথমবারের মতো চালু করা হয় এই বিশেষ কক্ষ, যেখানে একজন কয়েদি তার সঙ্গীর সাথে একটি বিশেষ কক্ষে ঘনিষ্ঠ সাক্ষাতের সুযোগ পান। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইতালির সাংবিধানিক আদালতের একটি ঐতিহাসিক রায় অনুযায়ী বন্দীদের এই সুযোগ দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, কারাবন্দীদের তাদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদী সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অধিকার রয়েছে। যদিও ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন ও নেদারল্যান্ডস সহ অনেক দেশেই এ ধরনের কনজুগাল ভিজিট অনুমোদিত ছিল। উমব্রিয়ার কয়েদিদের অধিকার বিষয়ক ওমবডসম্যান জুসেপ্পে কাফোরিও বলেন, আমরা সন্তুষ্ট, কারণ প্রথম সাক্ষাৎটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, এটা এক ধরনের পরীক্ষামূলক উদ্যোগ ছিল এবং এটি সফল হয়েছে। সামনের দিনগুলোতেও এ ধরনের আরও দেখা সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। ইতালির বিচার মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এই নিয়মের আওতায় যেসব কয়েদিকে সুযোগ দেওয়া হবে তারা একটি নির্দিষ্ট কক্ষে সঙ্গীর সাথে 2 ঘন্টার জন্য অবস্থান করতে পারবেন। কক্ষটিতে থাকবে একটি বিছানা ও শৌচাগার। তবে নিরাপত্তা ও জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষ যেন হস্তক্ষেপ করতে পারে সেজন্য বন্ধ করা যাবে না কক্ষের দরজা। ইউরোপের এই দেশটির বর্তমান কারাগারগুলো একদমই জনাকীর্ণ অবস্থায় রয়েছে। সরকারি হিসেবে ইতালিতে বর্তমানে কারাবন্দী রয়েছে ৬২,০০০-এরও বেশি, যা কারাগারগুলোর মোট ধারণ ক্ষমতারও ২১% বেশি। জহিরুল ইসলাম, আজকাল। তালেবানের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে মস্কো। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী তালিকা থেকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের নাম বাদ দিল রাশিয়া। 2 যুগেরও বেশি সময় পর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানালো দেশটির সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় রীতিমতো একঘরে হয়ে থাকা তালেবানের জন্য এটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এতে করে আফগানিস্তানের শাসক গোষ্ঠীর সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্কের পথ সুগম হলো। 2024 সালের মে মাসে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার মন্ত্রণালয় তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেয়।
চলতি মাসের শুরুতে প্রসিকিউটর জেনারেলের কার্যালয় সুপ্রিম কোর্ট প্রস্তাব জমা দেয়। গতকাল প্রস্তাবটির বিষয়ে সিদ্ধান্ত জানান সুপ্রিম কোর্ট। এর আগে সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফরও করেছে। 2003 সালে তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া। ফলে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছিল না সংগঠনটির, এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছিল ফৌজদারি অপরাধ। এর আগে 2021 সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবান। যদিও কোনো দেশই এখনও তালেবানকে সরকারের স্বীকৃতি দেয়নি। তবে স্বীকৃতি না দিলেও কাবুলে বর্তমান চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের দূতাবাস রয়েছে। তালেবানের অধীনে 2023 সালে আফগানিস্তানে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে চীন। MR আকাশ, আজকাল।